আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি। ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 নম্বর লেকচার। আজকে আমরা শিখব ধারা 23, 24 এবং 26। এই ধারাগুলো ভালো করে বুঝবেন এবং যদি উদাহরণ থাকে সেটিও বোঝার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ধারা 23-এ বলা হয়েছে মোকদ্দমা স্থানান্তরের জন্য যে আদালতে আবেদন করা যায়, অর্থাৎ মোকদ্দমা স্থানান্তর করতে হলে আমরা কোন আদালতে আবেদন করব সেটি এখানে বলা হয়েছে। একই জেলার এক আদালত হতে অন্য আদালতে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে হবে একই জেলার আদালতে, অর্থাৎ একই জেলার একটি আদালত হতে যদি কেউ আরেকটি আদালতে মোকদ্দমা স্থানান্তর করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই আবেদন করতে হবে ওই জেলার জেলা আদালতে। আবার বলা হয়েছে এক জেলা হতে অন্য জেলায় মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে, অর্থাৎ যদি কেউ এক জেলার একটি আদালত হতে একটি মোকদ্দমা অন্য একটি জেলার আরেকটি আদালতে স্থানান্তর করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই হাইকোর্ট বরাবর তাকে আবেদন করতে হবে। এখানে একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হচ্ছে যে মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য 5 কোটি টাকার উপরে হলে সেই ক্ষেত্রে যে কোনো আদালতে স্থানান্তরের ক্ষেত্রে আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে। বিষয়টি হলো এরকম যে 5 কোটি টাকা মূল্যের কোনো মোকদ্দমা বা তার উপরের অ্যামাউন্টের কোনো মোকদ্দমা যদি হয় তাহলে সেটি অবশ্যই দায়ের করতে হবে যুগ্ম জেলা জজ আদালতে। এখন যদি একই জেলার অধীনে থাকা একটি যুগ্ম জেলা জজ আদালত হতে যদি আরেকটি যুগ্ম জেলা জজ আদালতে কেউ মোকদ্দমা স্থানান্তর করতে চায় তাকে আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগ বরাবর। আবার যদি এমন হয় যে একটি যুগ্ম জেলা জজ আদালত হতে আরেকটি জেলার যুগ্ম জেলা জজ আদালতে মোকদ্দমা স্থানান্তর করতে চায় সেক্ষেত্রেও তাকে ওই হাইকোর্ট বিভাগ বরাবরই আবেদন করতে হবে। অর্থাৎ যেভাবেই হোক মোকদ্দমার বিষয়বস্তু যদি 5 কোটি টাকার উপরে হয় সেই ক্ষেত্রে যে কোনো আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে। ধারা 24-এ বলা হয়েছে স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা। এখানে হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালতকে মোকদ্দমা স্থানান্তর ও প্রত্যাহারের যেই সাধারণ ক্ষমতা প্রদান করা হয়েছে সেটি এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালত কোনো পক্ষের আবেদনক্রমে অথবা নিজেরাই নিজেদের ইচ্ছায় যে কাজগুলো করতে পারবে সেগুলো এখানে বলা হয়েছে। দুটি কাজ এখানে তারা করতে পারবে। নিজের আদালতে বিচারাধীন মোকদ্দমা আপিল এখতিয়ার সম্পন্ন অধস্তন যে কোনো আদালতে প্রেরণ করতে পারবেন। অর্থাৎ নিজের আদালতে বিচার হচ্ছে এরকম মোকদ্দমা অথবা আপিল সে চাইলে কারো আবেদনক্রমে অথবা নিজ ইচ্ছায় অধস্তন যে কোনো আদালতে প্রেরণ করতে পারবেন। খতে বলা হয়েছে অধস্তন যে কোনো আদালত হতে মোকদ্দমা অথবা আপিল প্রত্যাহার করে নিয়ে আসতে পারবেন। এখন যদি হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ অধস্তন কোনো আদালত হতে মোকদ্দমা অথবা আপিল প্রত্যাহার করে নিজের কাছে নিয়ে আসে তাহলে তিনি 3টি কাজ করতে পারবেন। প্রথমে যেটি পারবেন সেটি হচ্ছে যে প্রত্যাহার করে এনে নিজেই নিষ্পত্তি করতে পারবেন। 2-এ বলা আছে নিষ্পত্তির জন্য অধস্তন যে কোনো আদালতে প্রেরণ করতে পারবেন। এবং 3 নম্বরে বলা হয়েছে যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল পুনরায় আবার সে আদালতে প্রেরণ করতে পারবেন। এই 3টি কাজ হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ আদালত করতে পারবেন যদি তাদের অধস্তন অন্য কোনো আদালত হতে যদি মামলা বা আপিল প্রত্যাহার করে নিয়ে আসে সেক্ষেত্রে। এখন আমরা দেখব 26 ধারায় কি বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে মোকদ্দমা রুজুকরণ, অর্থাৎ কিভাবে আমরা মোকদ্দমা দায়ের করব, দেওয়ানি মোকদ্দমা দায়ের করব সে ব্যাপারে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে আর্জির মাধ্যমে কিংবা ভবিষ্যতে নির্ধারিত হতে পারে এমন কোনো উপায়ে
দেওয়ানি মোকদ্দমা রুজু করতে হবে। অর্থাৎ এখানে দুটি বিষয় বোঝানো হয়েছে। একটি হচ্ছে দেওয়ানি মামলা মোকদ্দমা করা যাবে আরজির মাধ্যমে, আরেকটি হচ্ছে ভবিষ্যতে নির্ধারিত হতে পারে। অর্থাৎ এখানে এই লাইনটি দিয়ে একটি অপশন রেখে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যদি কোনো সিস্টেম, নতুন কোনো সিস্টেম অন্তর্ভুক্ত করা হয় তাহলে ওই সিস্টেমের মাধ্যমেও দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যাবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো সিস্টেম ইনক্লুড হয়নি। বর্তমানে শুধুমাত্র আরজির মাধ্যমেই দেওয়ানি মোকদ্দমা রুজু করা যায়, কিন্তু ভবিষ্যতে অন্তর্ভুক্ত যেন করা যায় সেটি একটি অপশন রাখা হয়েছে এখানে। আচ্ছা, যাই হোক, এখন আমরা বর্তমানে যেটি চালু রয়েছে অর্থাৎ আরজির মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা রুজু করতে হবে। এখন আরজির মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায় এই ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আরজি জিনিসটা কি, আরজি কি, এটি বুঝতে পারলে আমাদের কাছে এই ধারাটি পরিষ্কার হবে। আরজি হচ্ছে মূলত একটি ফর্ম বা আবেদন যেখানে কিছু স্পেসিফিক বিষয় উল্লেখ থাকে। এখন কি কি উল্লেখ থাকে আমরা সেটা দেখি। আরজিতে থাকবে ঘটনার বিবরণ, মোকদ্দমার কারণ ও প্রতিকার। এখানে আমরা একটু পড়ে নিই কি লেখা হয়েছে। ঘটনার বিবরণ, মোকদ্দমার কারণ ও প্রতিকার চাহিয়া যে দরখাস্ত বলে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয় তাকে বলা হয় আরজি। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আরজিতে ঘটনার বিবরণ, মোকদ্দমার কারণ এবং প্রতিকার এই তিনটি মূল বিষয় থাকতেই হবে। এখন কোন ঘটনার বিবরণ এখানে থাকবে? যেই ঘটনা মোকদ্দমার বিষয়বস্তু সেই ঘটনা উল্লেখ থাকতে হবে, এবং যেই কারণে মোকদ্দমা দায়ের করা হচ্ছে সেই কারণটি উল্লেখ থাকতে হবে, এবং বাদী কি চায় সেই চাওয়াটা অর্থাৎ সেই প্রতিকারটি সেখানে উল্লেখ থাকতে হবে। এবং আরও কিছু আরজিতে থাকবে, যেমন আরজির শুরুতেই থাকতে হবে আদালতের নাম এবং শেষে থাকবে সত্যপাঠ অথবা ভেরিফিকেশন। এবং আরজিতে অবশ্যই স্বাক্ষর থাকবে। স্বাক্ষর থাকবে কার? যে মামলা দায়ের করছে, যে বাদী, তার স্বাক্ষর থাকবে। এবং যদি তার নিযুক্ত কোনো আইনজীবী থাকে সেক্ষেত্রে সে আইনজীবীর স্বাক্ষরও থাকতে হবে। এবং আরজির সাথে যে সত্যপাঠ অথবা ভেরিফিকেশন থাকছে সেখানে স্বাক্ষর থাকতে হবে বাদী এবং যিনি ঘটনা সম্পর্কে জানেন তার। তাহলে আমরা বলতে পারি যে যেই আবেদনে বা যেই ফর্মে এই বিষয়গুলি উল্লেখ থাকবে সেই আবেদনটি হচ্ছে আরজি। এখন এই আরজি দাখিলের মাধ্যমেই দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয়। এখন আমরা আরও কয়েকটি বিষয় এখানে শিখে নিব। সেটি হচ্ছে বিবিধ মোকদ্দমা। একটি মোকদ্দমা মিসসেলেনিয়াস স্যুট বলা হয়। বিবিধ মোকদ্দমা দায়ের করার জন্য আমাদেরকে সাবমিট করতে হবে দরখাস্ত। অ্যাকচুয়ালি এখানে সবগুলোই হচ্ছে আবেদন বা দরখাস্ত, কিন্তু আইনের ভাষায় এক একটাকে এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন কোনোটাকে বলা হচ্ছে আরজি, কোনোটা দরখাস্ত, হ্যাঁ, তো ভিন্ন ভিন্ন নাম। তো আমাদেরকে সে ভিন্ন ভিন্ন নামটাই শিখতে হবে। আমরা এখানে তিনটা জিনিস বুঝে নেব। সেটি হচ্ছে যদি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয় তাহলে আমাদেরকে সাবমিট করতে হবে আরজি। যদি বিবিধ মোকদ্দমা বা মিসসেলেনিয়াস স্যুট দায়ের করতে হয় তাহলে আমাদের সাবমিট করতে হবে দরখাস্ত, এবং দরখাস্তের সাথে থাকবে হলফনামা বা এফিডেভিট। এবং যদি আপিল দায়ের করতে হয় তাহলে আমাদেরকে সাবমিট করতে হবে মেমোরেন্ডাম। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বিবিধ মোকদ্দমা বা আপিল এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। এখন আমরা আলোচনা করছিলাম ধারা 26 নিয়ে। এখানে বলা হয়েছিল মোকদ্দমা রুজুকরণ, যে কিভাবে কি দাখিলের মাধ্যমে আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করব সেটি আমরা আলোচনা করেছি। আমরা বুঝে নিয়েছি যে আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয়, এবং আরজি কাকে বলে সেটিও আমরা জেনেছি। তো পরবর্তীতে আমরা আরজি সম্পর্কে আরও বিস্তারিত জানব।